জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে যে বিক্ষোভটা হচ্ছিল সেখানে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যেটি দেখলাম যে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তাকে গুলি করে খুন করা এবং তারপর পরে এই ধরনের একটি ঘটনা। তাদের ব্যক্তিগত কোনো ব্যাপারে ক্ষোভ থাকলেও সেটা প্রকাশের ব্যাপারে বলার ব্যাপারে সংযত থাকা উচিত। ইসলামোফোবিয়াকে কিছুটা উস্কে দেবে, তার কারণে মুসলমানদের নিরাপত্তা কিছুটা হয়তো ক্ষুণ্ণ হতে পারে এটা যে পৃথিবীর একটা অংশের হয়তো গভীর নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকবে। তো এরকম যদি বিশ্ব ব্যবস্থার দিকে যেতে হয়, সেটা শুরু তো আসলে আভ্যন্তরীণ নীতি দিয়েই শুরু হয়। তো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের যে আগ্রহের জায়গাটা, আমরা হয়তো এত গ্লোবাল অর্ডার নিয়ে চিন্তিত না, বা আমরা আন্তর্জাতিক বিশ্বে এত বড় রোল প্লেয়ার না। কলোরাডোতে যে ঘটনা ঘটলো, আপনি দেখেছেন যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে যে বিক্ষোভটা হচ্ছিল সেখানে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছে এবং মোহাম্মদ সোলাইমান বলা হচ্ছে। এর সপ্তাহখানেক আগেই আমরা ওয়াশিংটন ডিসিতে যেটি দেখলাম যে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তাকে গুলি করে খুন করা এবং তারপর পরে এই ধরনের একটি ঘটনা। অ্যান্টিসেমিজমের কথাটা বারবার ঘুরে ফিরে আসছে এবং সবকিছু মিলে এটা কতটা চাপ তৈরি করবে আসলে, কারণ দুটো ঘটনা থেকেই ফ্রি প্যালেস্তাইনের স্লোগান দেয়া হয়েছিল। এটি দেশের ভিতরে প্রভাবটা আসলে কি পড়তে পারে? এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। যে কোনো নিরীহ লোকের উপর আক্রমণ করা, হত্যাকাণ্ড চালানো, এটা নিঃসন্দেহ। এবং এটার আর একটা খারাপ দিক হচ্ছে যে ইসলামোফোবিয়া যে সারা পশ্চিমা বিশ্বে হয়েছে, এই দুই একটা লোকের এই সমস্ত অপকর্মের ফলে সেটা আরো তীব্রত হবে। তাদের কারো ক্ষোভ থাকতেই পারে, কিন্তু ক্ষোভ থাকলে এই ধরনের থ্যাংক গড যে এর আগে যে দুটো ঘটনা ঘটেছে তার মধ্যে আপনি একটা উল্লেখ করলেন, সেটা অমুসলিমরা ওটা করেছে। এইটা ফলে আমি এটাকে নিন্দনীয় মনে করি। আর অ্যান্টিসেমিটিজমের কথা বলছেন, এটা বারবার আমাকে বলতে স্মরণ করিয়ে দিতে হয় দর্শক শ্রোতাদের যে সেমিট আরবরাও সেমিটিক জাতি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেমিটিক ল্যাঙ্গুয়েজ। তো কিন্তু এটাকে এখন আত্মস্থ করে নিয়েছে, এটা সেমিটিক বলে একমাত্র জুইশ বা হিব্রু এদেরকেই বলা হয়। তো এটা দুঃখজনক। কোন একটা জাতিগোষ্ঠীকে, কোন ধর্ম গোষ্ঠীকে, যে কোনো এথনিসিটিকে টার্গেট করে কোনো কিছু করা, সে যেমন সেখানে যাকেই করা হোক না কেন, সেটা মুসলমান হোক, খ্রিস্টান হোক, জুইশ হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, একটা এলাকার বাসিন্দা হোক, পর এলাকার বাসিন্দা হোক, যাই হোক না কেন। দ্বিতীয় মহাযুদ্ধে যেমন হিটলার যে অবর্ণনীয় হত্যাকাণ্ড চালিয়েছে, প্রায় 6 মিলিয়ন জুইশ লোককে মেরেছে, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি এদেরকে মেরেছে, জিপসিদেরকে মেরেছে। তো এগুলো নিন্দনীয়। ফলে আমি এটা নিন্দা করি এবং এটার রিপারকাশন ইসলামোফোবিয়াকে কিছুটা উস্কে দেবে, তার কারণে মুসলমানদের নিরাপত্তা কিছুটা হয়তো ক্ষুণ্ণ হতে পারে। সেই কারণে আমাদের যারা আপনার দর্শক, তাদের মধ্যে যারা মুসলিম, তাদেরকে এটা সতর্ক হওয়া উচিত। তাদের কথাবার্তায়, আচরণে, তাদের ব্যক্তিগত কোনো ব্যাপারে ক্ষোভ থাকলেও সেটা প্রকাশের ব্যাপারে বলার ব্যাপারে সংযত থাকা উচিত। এবং কোনো একটা রাষ্ট্রের নীতির কারণে বা কারো একটা নীতির কারণে কোনো জনগোষ্ঠীকে, এথনিসিটিকে নিন্দা করা, তাদের সবাই সম্পর্কে বিরূপ মনোভাব প্রকাশ করা, এগুলো কোনো অবস্থাতে উচিত না। এগুলো থেকে সবাই যেন আমরা বিরত থাকতে হবে। বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমগুলো বিভিন্ন ইস্যুতে কিভাবে দেখছেন আপনারা? আসলে দেখুন, আমি আমার আগের অবস্থানেই থাকবো। সেটা হলো যে আমাদের সামগ্রিকভাবে একটা বুঝতে হবে যে এই কর্মকাণ্ডগুলোর আসলে চূড়ান্ত উদ্দেশ্য কি। সম্ভবত এমন হতে পারে যে পৃথিবী আর একটা অর্ডারের দিকে যাচ্ছে। যে গ্লোবাল অর্ডারে এতদিন আমরা ছিলাম, সেটা তো অনেক পুরনো হয়ে গেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নেতৃত্বাধীন আর একটা গ্লোবাল অর্ডার যাবার চেষ্টা করছে, এবং তার এমন হতে পারে এটা যে পৃথিবীর একটা অংশের হয়তো গভীর নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকবে, কিংবা স্নায়ুযুদ্ধের মতো একটা অংশ হয়তো পূর্ব ইউরোপ বা অন্যান্য যেটা এখনকার রাশিয়া, তারা দেখবেন। চীন হয়তো একটা অংশ দেখবে। তো এরকম যদি বিশ্ব ব্যবস্থার দিকে যেতে হয়, সেটা শুরু তো আসলে আভ্যন্তরীণ নীতি দিয়েই শুরু হয়। তো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের যে আগ্রহের জায়গাটা, আমরা হয়তো এত গ্লোবাল অর্ডার নিয়ে চিন্তিত না, বা আমরা আন্তর্জাতিক বিশ্বে এত বড় রোল প্লেয়ার না, সুতরাং আমরা হয়তো ওইভাবে জিনিসটা এখনো পর্যন্ত ভাবছি না।
যদিও আমাদের আছে, আমাদের এখনো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয় রয়েছে বা ভূরাজনৈতিক অনেকগুলো বিষয় রয়েছে যেখানে সরাসরি বঙ্গোপসাগরের আমেরিকা একটা এবং দেশ চীনের হিসাবে, হ্যাঁ, interest আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, জাপান সব মিলে হয়তো অন্যরকম, আবার দিকে চীন, সেটা আরেকটা ফ্যাক্টর। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের প্রধান আগ্রহের জায়গাগুলোকে একটা অভিবাসন, এখন অভিবাসন সংক্রান্ত নীতি তো শুধু বাংলাদেশকে নির্দিষ্ট করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দিচ্ছে না, সেটা যেভাবে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে তাদের উপর যেমন প্রভাব পড়ছে, অন্যান্য দেশের উপর একই রকম প্রভাব পড়ছে। আমার যতটুকু জানা বা পর্যবেক্ষণ, আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের অভিবাসনের ক্ষেত্রে এখনো ওরকম নেতিবাচক তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। যেটা হচ্ছে যে প্রক্রিয়াটা স্লোত হচ্ছে, স্বাভাবিক আগে যে গতিতে হচ্ছিল সেই গতিতে এখন হচ্ছে না, হয়তো সাক্ষাৎকার পেতে প্রক্রিয়াজাত করতে। এটা একটা। আরেকটা হলো শিক্ষার্থীদের আশা। বাংলাদেশে নিঃসন্দেহে শিক্ষার্থীদের আশা অনেক গুণ বেড়েছে। আপনাকে একটা সাধারণ তথ্য দিই, স্বাধীনতার পরপর প্রথম 2-3 বছরে একটা তথ্য পাওয়া যায় 300 জনের মতো। সেটা সম্ভবত গত বছর বা তার আগে এটা 10,000-এর উপরে গেটে গেছে। বিশ্বের 8ম দেশ, অষ্টম দেশ, এবং এই বছর যদি এটা স্বাভাবিক প্রক্রিয়া চলতে হতো আরো বেশি হতো। এখন শিক্ষার্থী সংক্রান্ত যে বিধিনিষেধ গুলো দিচ্ছে, যে নতুন করে সাক্ষাৎকার না দেওয়া কিংবা তারিখ না দেওয়া, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না। আবার একই সঙ্গে মনে রাখতে হবে যে ঠিক টাকা দিয়ে পড়তে আসা বা ওইভাবে অর্থ দিয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখা, সেক্ষেত্রে আমরা কিন্তু শীর্ষস্থানীয় দেশ না, যতটা চীন বা পৃথিবীর অন্যান্য দেশগুলো। ভারত আছে, এটা যেমন সত্য, একই সঙ্গে আমাদের ওইভাবে উচ্চশিক্ষার নীতিমালাটা কিন্তু স্পষ্ট না, যেটা চীনের ক্ষেত্রে আছে, যে তার কি সংখ্যক যাবে, তারা কি পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করবে, তার কি রিটার্ন আসবে, এবং এই গ্রাজুয়েটরা কিভাবে চীনে পরবর্তীতে কর্মযুক্ত হবেন, কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্র থাকবেন, আমাদের ওই ধরনের কোন হিসেব নিকাশ নাই। এখন সেক্ষেত্রে আমরা কতখানি আসলে এদের এডুকেশন ইকোনমিতে কন্ট্রিবিউট করি, সেটা আমাদের ওই ধরনের হিসেব নিকাশ পাওয়াটা কঠিন। আমরা খুব ব্যক্তি পর্যায়ে থেকে এটা দেখার চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থীরা যাবেন, তারা উচ্চশিক্ষা গ্রহণ করবেন, কিছু ফিরবেন, কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আত্মীকরণ হবে। তো এটার আলাদাভাবে যে আমাদের কোনো প্রভাব পড়ছে বা বাংলাদেশকে টার্গেট করেই ট্রাম্প প্রশাসন কিছু করছে, এরকম না, বরং যতটুকু দেখা যায় তারা ঘোষণাগুলো দিচ্ছেন বাংলাদেশের দূতাবাস কোনটা করা উচিত না করা উচিত। অর্থনীতির ক্ষেত্রে আপনি যদি বলেন ট্যারিফের, তো সেটা সবার ক্ষেত্রে যা হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা তাই হচ্ছে। বরং একটা ভালো দিক হয়েছে যে প্রথম দিকে ট্যারিফের যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে আমরা অনেক শতাংশ ট্যারিফ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আরোপ করি, পরে এটার অ্যাকচুয়াল ক্যালকুলেশনে দেখা গেছে যে না, সেটা আমরা করি না। সেটা বাংলাদেশ সরকার বোঝাতে সক্ষম হয়েছে, ব্যবসায়ীরা বোঝাতে সক্ষম হয়েছে যে আসলে যে সংখ্যাটা বলা 19% বলেছিল। আর একটা কথা মনে রাখতে হবে যে ট্যারিফের আমরা যে মোট হিসাবটা দেখি, এটা কিন্তু এতটা গ্রস না, অনেক লেয়ার আছে। আপনি জানেন যে অনেকগুলো স্তরে ভাগ আছে, যে অতএব আপনাকে কেস বাই কেস দেখতে হবে যে কোন পণ্যের উপরে, কোন খাতের উপরে কিভাবে হচ্ছে এবং আমাদের ক্ষেত্রে তার কতটা প্রভাব পড়ে। যেটা চূড়ান্ত বিচারে দাঁড়াবে আমাদেরকে আরো প্রতিযোগিতামূলক হতে হবে, কারণ এমনিতে আপনি এলডিসির উত্তোলন হয়ে গেলে আপনি অনেক সুবিধাই হারাবেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ভর করবে এই প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকার বা ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন তারা কিভাবে সম্পর্কটা গড়ে তুলবেন। এবং এই সম্পর্কের মাত্রার উপর আমরা এখনো খেয়াল করছি যে অনেক দেশই শুরু দিকে আপনার মনে আছে কানাডার সাথে এক ধরনের সমঝোতা হয়েছে, মেক্সিকোর সাথে হয়েছে, এমনকি খোদ চীনের সঙ্গেও এক ধরনের সমঝোতা হয়েছে। তো সুতরাং আমাদের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুসম্পর্ক বিরাজ করে, আমাদের সাথে কোনো এখন পর্যন্ত ওই ধরনের কোনো খারাপ সম্পর্ক নেই। অতএব বাণিজ্যের বড় আকারের প্রভাব এখন পর্যন্ত আমরা দেখিনি। যদিও তার মানে এই না যে ঝুঁকি নাই, আমাদের যদি এটা আরো হয়, যদি সেটা যেটা মার্কিন প্রশাসন চিন্তা করছেন, এবং সম্ভবত ওইভাবে তারা থাকবেন না, নিঃসন্দেহের অনেক এখন বোঝা যাচ্ছে অনেক পরিমার্জন হবে। তবে সেই ঝুঁকিগুলো বাংলাদেশকে করতে হবে, আগে নিরূপণ করতে হবে যে আমি কি কি পর্যায়ে ঝুঁকিতে পড়তে পারি এবং কোথায় কোথায় আমার নেগোসিয়েশন হবে। কিন্তু আমি মনে করি যে আমাদের তৈরি পোশাকটা নিয়েই তো বারবার আলোচনা হয়, সেটা আরো প্রতিযোগিতামূলক করা, এবং আপনি আরো যদি মানসম্পন্ন যান, সেক্ষেত্রে আমরা যে ভয়টা পাই যে আমি বাজারটা হারাবো কিনা বা আমার উপরে বেশি চাপ পড়লে আমার এখানে ক্রয় দেশ কমবে কিনা, আমি সেটা মনে করি না। আমি জানি না যে যারা তৈরি পোশাক তাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে, তবে এটা অবশ্যই একটা বৃহৎ পরিকল্পনা বাংলাদেশের দিক থেকে দরকার। আমি এই 3টা মোটা দাগে বিষয়গুলো দেখছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।